ইউটিউবে দেখলাম যে একজন একটা এই ধরনের প্রশ্ন করে একটা ভিডিও তৈরি করছে। তো সেই প্রশ্নটা হলো যে তারেক রহমানকে খুশি রাখতে দিল্লির এত তৎপরতা কেন, এই ধরনের একটা প্রশ্ন উত্থাপন করছে। কিন্তু বিষয়টা কি আসলে তারেক রহমানকে খুশি রাখতে কি দিল্লি এত তৎপরতা দেখাবে নাকি? না, ঘটনা আসলে মোটেও তা না। ঘটনা হলে উল্টোটা। সেটা হলো, বস্তুত ভারত চাচ্ছে ইলেকশন বাংলাদেশে যেহেতু একটা হয়েই গেছে, আওয়ামী লীগকে যেহেতু কোনোভাবে আর ফিরানো গেল না, সব ক্ষেত্রেই তো আর সফল হবে এমন তো না। খোদ আমেরিকাও তো বাংলাদেশকে নিয়ে কতদিন ধরে কত কিছু করলো, তাই না? সেই আজকে থেকে আরও 10-15 বছর আগ থেকেই তো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা শুরু করছিল বাংলাদেশের শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, তাই না? তো সেই উৎখাত হতে হতে তো অনেক দেরি হয়ে গেল, 10-12 বছর পার হয়ে গেছিলো, তাই না? তার আগে তো আর পারে নাই। অতএব এর পরে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত চাইছিল যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে আসুক, ইলেকশনে যোগ দিক, হারুক জিতুক যাই হোক, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা পর্যায়ে ভারত ফেল মারছে। আসলে সব ক্ষেত্রে যে সফলতা দেখানো যায়, বিষয়টা হলে সেরকম না। তবে অবশেষে মন্দের ভালো হিসাবে এই বিএনপিকে তারা মেনে নিয়েছে। তারা বলতে চাচ্ছে, আমার যেটা মনে হয়, যে এই বিএনপি অতীতে 2001 থেকে 2006 সালে যখন ক্ষমতায় ছিল, এবং একই সাথে 1991 থেকে 96 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু ভারতের একটা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। এই 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 বিএনপি নামক দলটা, এরা যে কোনোভাবে ওই পাকিস্তানের সাথে যোগাযোগ করে আইএসআইয়ের সাথে তাল মিলিয়ে ভারতকে উত্ত্যক্ত করার জন্য নানাভাবে কিন্তু কাজ তখন করছে। এটা বিএনপির নেতারা অস্বীকার করতে পারবে না। তখন এই যে আসামের উলফাদের কাছে অস্ত্রপাতি পাঠানোর জন্য 10 ট্রাক অস্ত্র ধরা পড়ছিল, তাই না? এবং আর কত ট্রাক অস্ত্র ধরা পড়ে নাই তা তো আর আমরা জানি না, কিন্তু যেটা ধরা পড়েছিল সেটা তো আমরা জানি, এবং এটা কোথায় যাচ্ছিল সেটাও আমরা জানি। তারপরে ওই উলফার যে নেতা অনুপ চেটিয়া বাংলাদেশে দিব্যি বসবাস করে সংগঠন চালাতো, এবং বাংলাদেশের ওই যে তামাবিল অঞ্চল সিলেটের, সেখানে কিন্তু ওই যে উলফাদের কিন্তু ওই যে ঘাঁটি ছিল, উলফাদের ঘাঁটি ছিল। এগুলো মানে বিএনপির লোকজন খুব ভালো করে জানে, এবং যে কারণেই বস্তুত ভারত দীর্ঘদিন ধরে এই বিএনপির উপর আস্থা রাখতে পারেনি। আর এমনি তো বিএনপির অতীতের রাজনীতিটা ছিল কমপ্লিটলি ভারত বিরোধিতা। এদের রাজনৈতিক আদর্শটাই তো ভারত বিরোধী আদর্শ দিয়েই আসলে তৈরি। এমনিতেও অন্য কী আদর্শ তেমন আছে। তো আওয়ামী লীগ যখন ফিরলই না, যখন ইলেকশন হলো, তারেক রহমান জিতে গেল, আর তারেক রহমানের বাংলাদেশে ফেরার ব্যাপারেও তো সেই ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া কি আর তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারছে নাকি? 1 বছর হয়ে গেছিলো, 1 বছরের বেশি হয়ে গেছিলো 5 আগস্টের পরে, তাও তো তারেক রহমান ফিরতেছিল না, তাই না? একবার তো একটা স্ট্যাটাস দিয়ে বললো যে বাংলাদেশে ফিরে যাওয়ার তো শুধুমাত্র আমার নিজের উপরে নির্ভর করে না, আরও অন্য অনেকের বিষয়ের উপরে নির্ভর করে। এখন অন্য কি বলতে, অন্য কাদের উপরে নির্ভর করে বলতে কি বোঝাতে চাইছিলেন আমরা তো আর জানি না। তবে ওই খোঁজখবর যেটা পাই বা যেভাবে তথ্য তালাশ করে দেখি, তাতে তো মনে হয় যে সেখানে ওই ভারতেরই একটা তীব্র আপত্তি ছিল। অবশেষে যখন বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারলো না, তখন ভারত চিন্তা করলো এই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সংবিধান অনুযায়ী অবৈধও বটে, তারা যা শুরু করছিল বাংলাদেশে, তাতে করে ভারতের একটা সমস্যা হচ্ছিল। খামোকা ভারতকে বাংলাদেশের সীমান্তে সেনাবাহিনীর ঘাঁটি মাটি বসাতে হচ্ছিল, তাই না? তো এতে প্রচুর টাকা খরচ হয় না? এটা মনে করার কোনোই কারণ নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে ওই ভারতের সাথে যুদ্ধে লিপ্ত করাতে চাচ্ছিল। বাট যা সব কথাবার্তা যা বলছিল, আর পাকিস্তানের সাথে যে দৌরমহরম, আইএসআইয়ের সাথে যে দৌরমহরম তৈরি হয়েছিল, তাতে করে ভারতকে তো সীমান্ত অঞ্চলে অনেক কিছু করতে হচ্ছিল। তো এতে করে তো তাদের সম্পদ ক্ষয় হচ্ছিল, তাই না? তো এর হাত থেকে তো ভারতকে রেহাই পাওয়ার দরকার ছিল, এবং সেটা একমাত্র করতে পারে কারণ নির্বাচিত একটা সরকার, যাদের সাথে কাজ করা যায়, আলাপ আলোচনা করা যায়, চুক্তি টুক্তি করা যায়, তাই না? এবং সেই জন্যেই কিন্তু অবশেষে বিএনপিকে তারা, মানে বিএনপির উপরে তারা ভর করলো। ইটস ওকে।
এখন এই যে তারেক রহমানের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই জয়শঙ্কর বলেন, অমুক বলেন, সমুক বলেন, এই যে আসছে, তাই না, এসে কত কি কথা। ঘটনা হচ্ছে এই তারেক রহমানকে আসলে বলতে চাচ্ছে, ভাই তুমি বা তোমাদের সরকার আগে যা যা করছিলে ভাই, এগুলি এই সমস্ত আর করো না। ছোট্ট একটা দেশ, শান্তিতে থাকো, আমাদের সাথে সম্পর্ক ভালো থাকুক, তোমরাও কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, সুন্দর শান্তিতে থাকো, দেশের মানুষ দুই বেলা খেয়ে বাঁচুক, আমাদের সামনে লাগতে এসো না, এটা শোভা পায় না। এবং আমরা কিন্তু এখন একটা সুপার পাওয়ার হওয়ার পথে, সেখানে বাংলাদেশ তোমরা কি করবে আমাদের সাথে, মানে শত্রুতা দরকার নেই, বন্ধুত্ব থাকুক। আর তোমাদের উপরে আমরা কোনোদিন কখনোই মাতবাড়ি সাতবাড়ি করি নাই, তোমরাই খামোকা এইগুলো প্রচার করে ন্যারেটিভ দাঁড় করিয়ে তোমাদের দেশের জনগণরে বোকা বানিয়েছো, উজবুক বানিয়েছো, এতে ক্ষতি কিন্তু আখেরে তোমাদেরই হচ্ছে। অর্থাৎ এই সমস্ত বাচ্চাদাও দিয়ে শান্তিপূর্ণভাবে চলো, নিয়মিতভাবে দেশ চালাও, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করো না। তোমাদের মানুষের অসুখ হলে নিজেদের ডাক্তারের উপরে ভরসা না করে ভারতে চলে যায়, সেখানে আবার তোমরাই যদি সেই ভারতকে ঘৃণা করো, তো এইটা তো মুনাফিকি চরিত্র। ভারতের কর্মকর্তা বা দিল্লি থেকে সম্ভবত এভাবেই মেসেজগুলো দেওয়া হচ্ছে, এবং এতে ভারতের যে মোটে কোনো স্বার্থ নেই তা না। বাংলাদেশ যদি শান্তিপূর্ণভাবে থাকে, কোনো যদি ঝামেলা টামেলা না করে, তাহলে ভারতের তো অনেক সম্পদ রক্ষা পায়। কারণ সেক্ষেত্রে বাংলাদেশের চতুর্পাশে যে সেনাবাহিনী গাড়ি মাটি এগুলো করতেছিল, তাহলে এখানে আর যা করে ফেলছে তো ফেলছেই, নতুন করে আর কোনো কিছু করা লাগবে না, অন্তত এই সীমান্তটা নিরাপদ থাকবে, তাই না? তাহলে ভারতও তার সম্পূর্ণ মিলিটারির যে নিরাপত্তার বিষয়টা সম্পূর্ণত ওই পাকিস্তান বর্ডারে এবং চায়না বর্ডারে নিয়োজিত করতে পারে। বস্তুত এই জন্যে, মানে এইটাই হলো ভারতের স্বার্থ, যে কারণে মানে তারেক রহমানকে বলতে চাচ্ছে যে ভাই আগে যা করছো আমরা এটা ভুলে গেলাম, মানুষ মাত্রই ভুল হয়, তোমরাও হয়তো করছিলে এই শোকে, এখন পরিবর্তিত পরিস্থিতিতে শুধরে যাও। আর ওদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের ওই শুল্ক চুক্তি মুক্তি সব মোটামুটি লাইন হয়ে গেছে। আমেরিকা থেকে হয়তো বলে দেওয়া হয়েছে যে ভারতের সাথে ভালোভাবে চলো, উল্টোপাল্টা করো না। আর আমেরিকা তো মিলিয়ন ডলার খরচ করছিল, তাই না, এই যে এই যে ইউনুসকে ক্ষমতা বাড়ানোর জন্যে। আবার এটাও ওই ভারত দেখলো, এটাই আমেরিকা দেখলো যে অবশেষে সেই ভারতকেই এখানে মেনে নিতে হচ্ছে। তো সরকার, মানে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার আগে যতটা পারি আমরা এই বাংলাদেশের থেকে সুবিধা সুযোগ গ্রহণ করি, এই জন্যে ইলেকশনের 2 দিন না 3 দিন আগে যে কিছু চুক্তি করলো না, মানে যত পারা যায় লুটপাট করে নাও, একেবারে সর্বশেষ ওই কাজটা করছে আমেরিকা। করে টোরে এইবার বলছে এইবার আর দরকার নেই, চুক্তি বল আছে, এইটাই ওকে, আমরা যে এতদিন ইনভেস্ট করছিলাম এই চুক্তির মাধ্যমে সেগুলো আমরা তুলে আনবো। আর এরপরে ভারতের পক্ষ থেকে ভারতকেই হয়তো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে তুমি এটাকে মাতবাড়ি সাতবাড়ি করো, আমরা আর এই বিষয়ে কিছু বলবো না। আর হয়তো ভারতকে এটাও বলছে আমরা যে চুক্তি মুক্তি করছি এটা থাকবে, আমাদের এতদিন যে ব্যয়টা করলাম, পয়সা খরচ করলাম, আমাদের এগুলো তোলা লাগবে না। আমেরিকা হলো ব্যবসায়ী জাতি, তাই না, হাও কি মিলিয়ন ডলার খরচ করছে নাকি। তো অতএব এইটা হলো তারেক রহমানকে খুশি করে না। আর তারেক রহমান এখন ম্যাচিউড, আগের মতো কি ফুলা ফাইন আছে নাকি, এখন বোঝে না যে ভারত কি আগের মতো আছে। অর্থাৎ এখন যদি আগে যা যা করা হয়েছিল বিএনপির তরফ থেকে অতীতে, ওই একই জিনিস করলে ভারত যে এবার কোনোভাবেই ছেড়ে টেড়ে দিবে না। মৃদুমন্দ ভাষায় ভারত নিশ্চয়ই তারেক রহমানের কানে সেই মেসেজগুলো দিচ্ছে, তাই না। তবে এটা তারেক রহমানকে খুশি না, বরং তারেক রহমান যাতে করে ভালো করে দেশ শাসন করে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে সোপর্দ করে, খামোখা পায় পাড়া দিয়ে কারোর হাতে গণ্ডগোল গ্যাঞ্জাম করে দেশের ক্ষতি না করে। বস্তুত এই ধরনেরই পরামর্শ ভারত দিচ্ছে, এবং সেটাই আসলে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। আমার মনে হয় যে বিষয়টা এরকম। ধন্যবাদ।